স্টুডেন্ট, তোমাদের আজকে সবার পরীক্ষা কেমন হলো? আশা করছি তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হয়েছে। কেননা কোশ্চেন পেপার যথেষ্ট ইজি করেছিল। আমরা যে সমস্ত জিনিস কভার আপ করেছিলাম আমাদের লাইভ ক্লাসে, আমাদের ম্যারাথন ক্লাসে এবং আল্ট্রা কুইক রিভিশনে, সমস্ত কিছুর মধ্যে থেকেই কভার আপ আছে কোশ্চেন। আমাদের আল্ট্রা কুইক রিভিশন যারা ভালো মতন করে গেছে তাদের জন্য আল্ট্রা কুইক রিভিশনের পর আমরা ম্যারাথন আপলোড করেছিলাম। ম্যারাথনের পরে লাস্ট করেছিলাম আমরা কালকে যেটা করেছিলাম লাইভ ক্লাস, মক পেপারটা নিয়ে ডিসকাশন করেছিলাম। তো ওই দুটো মক পেপার যারা ভালো করে গেছে, তো তাদের পরীক্ষা খুবই ভালো গেছে। তো আমি জাস্ট তোমাদের কাছে একটাই বলবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষা সবার কেমন গেল। ঠিক আছে? অবশ্যই প্রতিটা স্টুডেন্ট কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। ঠিক আছে? সে তুমি অনার্সের স্টুডেন্ট হও বা জেনারেলের স্টুডেন্ট হও। আমাকে বহু স্টুডেন্ট একটার সময় তোমাদের পরীক্ষা শেষ হয়ে যায়, বহু স্টুডেন্ট আমাকে ফোন করেছে। ফোন করে সবাই সবার ফিডব্যাক দিয়েছে যে, "স্যার পরীক্ষা কেমন হয়েছে এবং আমাদের লাইভ ক্লাস বা আল্ট্রা কুইক রিভিশন ক্লাস বা ম্যারাথন থেকে কতটা হেল্প হয়েছে?" ওরা সব আমাকে জানিয়েছে এবং কারোর কোনো জায়গায় ডাউট আছে সেটাও জিজ্ঞাসা করে নিয়েছে, আমি বলে দিয়েছি। তো এখন আমি সময় নষ্ট করব না। যে কোশ্চেন পেপারটা আছে আমি হাতে পেয়েছি, অনার্স এবং জেনারেল দুটো পেপারটা নিয়েই আমি একটু ডিসকাশন করে দেব। তো চলো আর সময় নষ্ট না করে ডিসকাশনটা করি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কতটা বেনিফিটেড হয়েছো। এর পরবর্তী তো আরো তো এখনো এক্সাম বাকিই আছে। ইকোনমিক্স বাকি আছে, তোমার ম্যাথমেটিক্স বাকি আছে, কর্পোরেট বাকি আছে। ওইগুলোর জন্য তো আবার ম্যারাথন আসছেই। তো ঠিক আছে, এখন আমরা এই পেপারটা নিয়ে একটু ডিসকাশন করি। দেখো অনার্সের পেপার, প্রথম কোশ্চেনটা খুবই সোজা কোশ্চেন দিয়ে দেখো লিখে রেখেছি। বলছে মিস্টার সুমন পাল একজন ইন্ডিভিজুয়াল আর্ন প্রফিট ফ্রম বিজনেস অ্যান্ড ইনকাম ফ্রম আদার সোর্স। বিজনেস থেকে কামাচ্ছে, মানে পিজিপি ইনকাম এবং আদার সোর্স ইনকাম, টোটাল ইনকাম 10 লাখ টাকা প্রিভিয়াস ইয়ার 2023-24-এ। তাহলে ওকে কোন ফর্ম ফিল আপ করতে হবে, কোন আইটিআর ফর্ম? আইটিআর 3। নেক্সট কোশ্চেন বলেছে এক্ষেত্রে ডিউ ডেট কি, রিটার্ন ফাইল করা, রিটার্ন সাবমিট করা ডিউ ডেটটা কি? দেখো ইন্ডিভিজুয়াল, কালকে আমি বারবার লাইভ ক্লাসে এটা বলেছিলাম, কোনো ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডিউ ডেট হচ্ছে 31শে জুলাই। 31/7/24 হবে যদি অডিট না করে, আর অডিট করলে 31শে অক্টোবর 24। তাহলে একটা অডিট আর একটা নন অডিট, আমি নন অডিটটা লিখেছি, আর অডিটের জন্য ডেট হচ্ছে 31/10/24। বলছে হি ক্যান নট ফাইল, বলছে যদি সে ফাইল করতে না পারে ডিউ ডেটের মধ্যে, তাহলে তো সে তো বিলেটেড করতে রিটার্ন জমা করতে হবে, জমা করতে তার লাস্ট ডেট কবে? 31/12/24, 31 ডিসেম্বর 2024। তারপর বলেছে ইফ মিস্টার প্যাটেল সাবমিট বিলেটেড রিটার্ন, ঠিক আছে, ও যদি দেরি করে রিটার্ন সাবমিট করে তাহলে তোকে ফাইন ভরতে হবে 234 FA। কত টাকা ফাইন ভরবে? এই অঙ্ক ওয়াইজ 5,000 টাকা। কারণ বুঝতেই পারছো, কারণ ওর ইনকাম 10 লাখ টাকা। তো ওরে কোশ্চেন দিয়েছিল, একটা সুন্দর একটা কোশ্চেন দিয়েছিল, করানো কোশ্চেন। এই অঙ্কটাই নান টু দিয়ে অঙ্ক ছিল, তো একবার ইয়ারে এসেছিল পরীক্ষায়। ঠিক আছে? আমাদের প্রিভিয়াস ইয়ার পেপার সলভেও এই অঙ্কটা করানো আছে, ক্লাসেও করানো আছে। তো বলছে মিস্টার রয় সাবমিট দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। লস ফ্রম বিজনেস বলেছে কত? 1,75,000। লস ফ্রম ক্যাপিটাল লস 2,60,000। লস ফ্রম হাউস প্রপার্টি 85,000। প্রথম কোশ্চেন বলেছে ডাজ মিস্টার রয় রিকোয়ার টু সাবমিট রিটার্ন? মিস্টার রয়কে কি রিটার্ন সাবমিট করতে হবে? দেখো কি লিখেছি, নট ম্যান্ডেটরি, মানে এরকম কোনো গুরুত্ব নেই যে, মানে এরকম কোনো বাধ্যতামূলক নেই যে তাকে রিটার্ন সাবমিট করতেই হবে, লস রিটার্ন হলে রিটার্ন সাবমিট করতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি। তাহলে কারেক্ট আনসার হবে কি নট ম্যান্ডেটরি। ঠিক আছে? হ্যাঁ, এটাকে গুছিয়ে লিখতে হবে আর কি। বি নম্বর পয়েন্ট বলছে হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স ইফ হি ফেল টু ফাইল রিটার্ন? ও রিটার্ন ফাইল করতে ফেল করে তাহলে কনসিকুয়েন্স কি আছে? কিছুই না। লস, এই যে লস আছে, কি লস আছে? বিজনেস লস, ক্যাপিটাল লস, ঠিক আছে? আর হাউস প্রপার্টি লস। আমি হাউস প্রপার্টি লসের কথা বলছি না। বিজনেস লস এবং ক্যাপিটাল লস, মানে ক্যাপিটাল গেইনের লস, এই লসগুলোকে ও ক্যান নট বি ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, তবে হাউস প্রপার্টি লসটা ক্যারি ফরওয়ার্ড করা যায়। এটাই হচ্ছে অ্যান্সার। সি নাম্বার বলছে হোয়াট ইজ ডিউ ডেট সাবমিশন অফ সাচ রিটার্ন অফ ইনকাম ইফ রিকোয়ার্ড? ঠিক আছে? তাহলে এক্ষেত্রে রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে? ওই বললাম অডিট করলে 31শে অক্টোবর 24, আর অডিট না করলে 31শে জুলাই 24। এটার লাস্ট কোশ্চেন বলছি মেনশন দ্য ডিউ ডেট অফ সাবমিশন অফ রিটার্ন অফ ইনকাম অফ পারসন হুজ টোটাল ইনকাম অফ ₹5 লাখ কম্প্রাইজ ইনকাম ফ্রম স্যালারি আর ব্যাংক ইন্টারেস্ট। তার মানে একজন ভদ্রলোকের ইনকাম, স্যালারি থেকে ইনকাম আর ব্যাংক ইন্টারেস্ট থেকে ইনকাম মিলিয়ে 5 লাখ টাকা ইনকাম হলো, 5 লাখ টাকা কামাচ্ছে। তো কোন ফর্ম ফিল আপ করে? আইটিআর 1।
আইটিআর 1, ঠিক আছে তো? এবং রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে? 31/7/24। দেখো আমি ১ এর দাগের অ্যান্সারটা পুরো বলে দিলাম। 2 এর দাগের কোয়েশ্চেন সেলফ অ্যাসেসমেন্ট এবং সামারি অ্যাসেসমেন্ট আমাদের সাজেশনে ছিল। আমাদের মক পেপার 1 তৈরি করেছিলাম। মক পেপার 1 এ ছিল সামারি অ্যাসেসমেন্ট আর মক পেপার 2 তে ছিল সেলফ অ্যাসেসমেন্ট। দুটো কমন কোয়েশ্চেন। মক পেপার যারা ভালো করে গেছে দেখেছো কোয়েশ্চেন কিভাবে কমন ছিল? 3 এর দাগে কোয়েশ্চেন। ঠিক আছে তো? বলছে স্টেট হুয়েদার দ্য কোটিং প্যান ইস কম্পালসরি অর নট ইন দ্য ফলোইং কেসেস। মানে এখানে প্যান নাম্বারের বলছে এখানে কি প্যান নাম্বার দেওয়া বাধ্যতামূলক? কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন পারচেজ অফ ইমুভেবল প্রপার্টি। ঠিক আছে? তুমি যদি কোনো ইমুভেবল প্রপার্টি পারচেজ করো, ঠিক আছে? যার মূল্য 5,00,000 টাকা। এক্ষেত্রে কি প্যান নাম্বার দেওয়া বাধ্যতামূলক? আমি বলছি এখানে প্যান নাম্বার দেওয়া বাধ্যতামূলক নয়। ঠিক আছে? তোমরা কি লিখেছো আমি বলতে পারব না। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা কি লিখেছো। এখানে প্যান নাম্বার দেওয়া বাধ্যতামূলক নয়। কারণ যে লিমিট বেঁধে দিয়েছে 10,00,000 টাকা। 10,00,000 টাকাতে প্যান নাম্বার দিতেই হবে। ঠিক আছে? 10,00,000 ক্রস করে গেলে তোমাকে প্যান নাম্বার দিতেই হবে। পারচেজ অফ ই-রিক্সা। ই-রিক্সা পারচেজ করলে কি তোমাকে প্যান নাম্বার দিতে হবে? হ্যাঁ, ই-রিক্সা পারচেজ করতে গেলে সেখানে প্যান নাম্বার দিতে হয়। লাস্ট বলেছে পেমেন্ট অফ রুপিস 2,80,000 ফর ফরেন ট্যুর। তুমি ফরেন ট্যুরে ঘুরতে যাচ্ছ, 2,80,000 টাকা খরচা করে এখানে প্যান নাম্বার দিতে হবে? হ্যাঁ, প্যান নাম্বার দিতে হবে। লিখে দিয়েছি। এবার বলছে ইফ উইনিং ফ্রম লটারি ইনকাম ইজ মোর দ্যান রুপিস 10,000 হোয়াট উইল বি দ্য রেট অফ টিডিএস ফর? ঠিক আছে তো? তো উইনিং ফ্রম লটারিতে যদি 10,000 টাকার বেশি কামাও তাহলে তোমাকে টিডিএস হবে তো? টিডিএস দিতে হবে। তুমি রেসিডেন্ট হও তাহলে টিডিএস কত? আর রেসিডেন্ট না হলে টিডিএস কত? রেসিডেন্ট হলে 30%। কালকে অনেকে এই কোয়েশ্চেনটা পার্টিকুলারলি এই কোয়েশ্চেনটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল কালকে রাত্রিবেলায় ফোন করে। ঠিক আছে? তো আমি বলে দিয়েছিলাম। তো কারণ তারা হয়তো উইনিং ফ্রম লটারি থিওরি পড়ছিল। থিওরি পড়তে তাদের অনেকের মনে কোয়েশ্চেন ছিল। তো সেই থিওরিটা নিয়ে আমাকে একটা জিজ্ঞাসা করছিল। আমি বলে দিয়েছিলাম। ফোন করেছিল যারা। ঠিক আছে তো? তো রেসিডেন্টের উপর 30% আর নন রেসিডেন্ট পার্সনের উপর কত হয় জানো তো? দেখো এক্সাক্ট পার্সেন্ট লেখাচ্ছে এটা বেটার লেখা। এটা এই লেখাটা যেটা লিখি এটা বেটার ওয়ার্ড। এটা 30% প্লাস সারচার্জ প্লাস হেলথ অ্যান্ড এডুকেশন সেস। 30% প্লাস সারচার্জ প্লাস হেলথ অ্যান্ড এডুকেশন সেস। আচ্ছা অরে কি ছিল? যে টিডিএস ফ্রম স্যালারি, স্যালারি টিডিএস। দেখো আমরা ফার্স্ট মক পেপারে টিডিএস অন স্যালারির উপর অঙ্ক দিয়েছিলাম। আর সেকেন্ড মক পেপারে টিডিএস অন স্যালারির অঙ্কের সাথে থিওরি ওয়ার্ড দিয়েছিলাম। আমি বারবার বলেছিলাম লাইভ ক্লাসেই বলেছিলাম যে তুমি যদি একটা থিওরি পড়ে যাও, তুমি যদি একটা থিওরি পড়তে যাও টিডিএস থেকে তো টিডিএস অন স্যালারি পড়ে যাও। খুব ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, ভেরি ইম্পর্টেন্ট। চলো গ্রুপ বি তে চলে আসা যাক। গ্রুপ বি তে অ্যাডভান্স ট্যাক্সের অঙ্ক আছে। তো দেখো অ্যাডভান্স ট্যাক্সের অঙ্কটা দেখতে পাচ্ছ কোশ্চেনে কি দিয়েছে। তো আমরা অঙ্কটা করেছি। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বিজনেস ইনকাম দিয়েছে 8,10,000, লিখেছি 8,10,000। আর হাউস ওয়ার্ড থেকে লস হয়েছিল 1,50,000 টাকা মাইনাস 1,50,000 লিখেছি। আদার্স সোর্স ইনকাম 90,000 টাকা। কি করে 90,000 টাকা হলো? কোশ্চেনে লটারি ইনকাম বলেছিল। কোশ্চেনে লটারি বলে দিয়েছিল কত? এই যে 63,000 কোশ্চেনে বলেছিল, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 30% ট্যাক্স কাটার পর। তাহলে ট্যাক্স কাটার আগে কত ছিল? 63/70 ইন্টু 90, সরি ইন্টু 100 করলে 90,000 হচ্ছে। এইভাবে 90,000 এসছে। 90 লিখেছি। আর লাস্টে স্যালারি বলেছিল 8,40,000। সব করে যোগ করে জিটিআই হচ্ছে 15,90,000। তার থেকে আন্ডার সেকশন 80 ডিডাকশন 2,10,000 হয়েছে। কি করে 2,10,000? 1,50,000 আর 40 1,90,000 আর 20 2,10,000। 2,10,000 বাদ দিয়ে টোটাল ইনকাম হলো 13,80,000। 13,80,000 উপর ট্যাক্স বের করেছি। এর মধ্যে একটা স্পেশাল ইনকাম ছিল লটারি 90,000 উপর 30% 27,000 টাকা। বাকি 12,90,000 উপর ট্যাক্স ক্যালকুলেট করে হচ্ছে 1,99,500 টাকা। ঠিক আছে? টোটাল করে হলো 2,26,500। কোনো রিবেট পাবে না কারণ টোটাল ইনকাম যেহেতু 5,00,000 টাকা ক্রস করে গেছে। এবার 4% এর সঙ্গে অ্যাড করবো হেলথ অ্যান্ড এডুকেশন শেষ বলে 9,060। যোগ করে এত হলো 235,560। আর টিডিএস 1,47,000 কি করে বেরোলো? দেখো এখানে টিডিএস বলে দিয়েছিল কোশ্চেনে 1,20,000 আর লটারির ওপর অলরেডি টিডিএস কেটে নিয়েছে কত? 27। তাহলে দুটো যোগ করে হলো 1,47,000 বাদ দিয়ে হলো 88,560। তার মানে তোমাকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। এর ডেটগুলো 15/6/23, 15/9/23, 15/12/23, 15/3/24। কত পার্সেন্ট? 15%, 30%, 30%, 25%। আরেকটা পার্সেন্টেজ আছে যেটা কিউমুলেটিভ। ওই পার্সেন্টেজে বের করে তারপর ব্যালেন্সিং করতে হয়। তো আমি এটা করে দিয়েছি। তো ক্লাসে তো দুটোই করানো ছিল। যেটা তোমার কাছে ইজি লাগে সেটা তুমি করেছো। বাট অ্যান্সার এটা আসবে। যেটাই করো না কেন এটা আসবে অ্যান্সার। তাহলে কি করে করলাম? এই যে টাকাটা বেরোলো এর উপর 15% এত, এর উপর 15% এত, এত। তো এইভাবে তোমার চলে গেল অ্যাডভান্স ট্যাক্সের অঙ্কটা। এবার চলে আসো অরে কি ছিল? ইন্টারেস্টের অঙ্ক ছিল। ইন্টারেস্টের অঙ্কটা ভেরি সিম্পল অঙ্ক একটা দিয়েছিল। খুবই সিম্পল একটা অঙ্ক দিয়েছিল।
মানে কত টাফ টাফ অঙ্ক করিয়েছি ক্লাসে, তার তুলনায় এই ইন্টারেস্ট অঙ্ক কিছুই নেই, একদম ইজি অঙ্ক। তো দেখো যাই হোক অঙ্কটা বলছি, মিস্টার রোহন ট্যাক্স অন টোটাল ইনকাম, ঠিক আছে, টোটাল ইনকামের উপর ট্যাক্স হচ্ছে 1,00,000 টাকা, যেটা কিনা ও 31/7/24 পে করেছে, ঠিক আছে তো। ডিউ ডেট অফ ফাইলিং রিটার্ন, রিটার্ন ফাইল করার ডেট বলেছে কবে, 31শে জুলাই 24, ঠিক আছে। ডেট অফ ফাইলিং অফ রিটার্ন অফ ইনকাম বলেছে 1/8/24, ঠিক আছে। আর ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে এ বি সি তিনটেই করতে বলেছে। এর জন্য 2 নাম্বার, বির জন্য 2 নাম্বার, সির জন্য 6 নাম্বার। প্র্যাকটিক্যাল কথা বলতে গেলে এ হবেই না এই অঙ্কে, এই অঙ্কে এ হবেই না। দেখো আমি আমি দেখো অঙ্কটা যদি দেখো ভালো করে দেখো, এ আমি নীল লিখেছি। কেন নীল হচ্ছে, দেখো এর নিয়ম কি ছিল, রিটার্ন দেরি করে সাবমিট করলেই এ ভরতে হবে। তাহলে রিটার্ন সাবমিট করার কথা কবে, 31শে জুলাই রিটার্ন সাবমিট করার কথা, তুমি রিটার্ন সাবমিট করেছো কবে, 1 আগস্ট। তাহলে স্যার তাহলে তো 1 মাসের ইন্টারেস্ট হওয়া উচিত। আমি বললাম না, 1 মাসের ইন্টারেস্ট হবে না। কেন 1 মাসের হলো না, এখানে একটা লজিকটা বুঝো। তো তুমি পা কেন? কেন তোমার থেকে ইন্টারেস্ট নেবে? তোমার যত টাকা ট্যাক্স হওয়া কথা, ও তো যেদিন তোমার রিটার্ন সাবমিট করার ডিউ ডেট, তার মধ্যেই তো তুমি টাকা দিয়ে দিয়েছো। তাহলে ইন্টারেস্ট দিতে হবে কেন? তোমার কাছে 1,00,000 টাকা ইন্টারেস্ট, মানে দেখো তোমার ট্যাক্স ক্যালকুলেট করে বেরিয়েছে 1,00,000 টাকা, ঠিক আছে? তোমাকে গভর্নমেন্টকে 1,00,000 টাকা ট্যাক্স দিতে হবে। এবার রিটার্ন জমা করার ডেট 31শে জুলাই, তুমি রিটার্ন জমা করেছো 1 আগস্ট। তাহলে 1 আগস্ট তুমি রিটার্ন জমা করেছো, তাহলে তোমার 1,00,000 টাকা ট্যাক্স হচ্ছে। যদি এই 1,00,000 টাকা ট্যাক্স 31শে জুলাইয়ের মধ্যে না দাও, তাহলে তোমাকে তোমাকে ইন্টারেস্ট ভরতে হতো। কিন্তু তুমি রিটার্ন মধ্যে দিয়ে দিয়েছো, এই জন্য রিটার্ন ভরতে হবে না। এরা প্রভিশনে পরিষ্কারভাবে এই কথা বলা ছিল, এবং ক্লাসে বারবার এই কথাটা বলেছিলাম। তাহলে এ দিতে হবে না। বি, বি কি দেখতাম, বি চেক করতাম 90% অফ অ্যাসেস ট্যাক্স, ঠিক আছে। তাহলে অ্যাসেস ট্যাক্সের 90% করতাম, 1,00,000 টাকা ট্যাক্স দেওয়ার কথা। এর থেকে টিডিএস কিছুই নেই। তাহলে অ্যাসেস ট্যাক্স 1,00,000 টাকা, 1,00,000-এর 90% কত, 90,000 টাকা। 90,000 টাকা তোমাকে অ্যাডভান্স করতে হবে, তুমি 1 টাকাও অ্যাডভান্স করোনি, তার মানে তোমাকে তো বি ভরতেই হবে। আর বি ভরার নিয়ম কি, শর্টফলের ওপর পার্সেন্টেজ চাপাতে হবে। শর্টফল তো 1,00,000 টাকায় শর্টফল, 1,00,000 টাকায় শর্টফল, 1% রেট অফ ইন্টারেস্ট। কত মাস ভরতে হবে, এপ্রিল মাস থেকে শুরু করে অ্যাসেসমেন্ট কমপ্লিট দেয়নি। অ্যাসেসমেন্ট কমপ্লিট না দিলে স্যার, তাহলে তুমি রিটার্ন ফাইল করার ডেট 1 আগস্ট। কিন্তু কিন্তু একটা কথা আছে, তুমি তার আগে যদি ট্যাক্সের টাকা পে করে, তাহলে সেই টাকা সেই দিনটা ধরতে হবে। তুমি ট্যাক্স পে করেছো 31শে জুলাই, তার মানে এখানে হবে এপ্রিল মে জুন জুলাই, 4 মাস হবে। 4 মাস হবে, দেখো আমি এটাই করে দেখিয়েছি। এই দেখো, 1,00,000 ইন্টু 1% 4,000 টাকা, ঠিক আছে। 234C, 234C তে একদম সোজা ওই অ্যাডভান্স ট্যাক্সের মতন 4টে ডেট তোমাকে লিখে দিতে হবে। এবার তোমাকে তোমার ট্যাক্স পে করার কথা কত, 1,00,000 টাকা পে করার কথা। তার উপর প্রথমটা 15%, 30%, 30%, 25% করে এত টাকা ট্যাক্স পে করতে হবে। তুমি কিছু পে করছো না, স্যার আমি 1 টাকাও পে করিনি, তাহলে এই টাকা পে না করলে তোমাকে ইন্টারেস্ট ভরতে হবে, ঠিক আছে তো। ইন্টারেস্ট হচ্ছে কার উপর, শর্টফলের উপর। শর্টফল কত, এই 15,000 টাকায় শর্টফল হয়েছে, এই 30,000 টাকায় শর্টফল, এই 30,000 টাকায় শর্টফল, এই 25,000 টাকায় শর্টফল, তুমি 1 টাকাও পে করোনি, এই জন্য শর্টফল হয়েছে। আর 1% করে নিয়ম কি, প্রথম মাসে প্রথম ইনস্টলমেন্ট 3 মাসে, সেকেন্ড ইনস্টলমেন্ট 3 মাসে, থার্ড ইনস্টলমেন্ট 3 মাসে, আর লাস্ট ইনস্টলমেন্টে 1 মাসের। ক্যালকুলেট করে কত বেরিয়েছে, 450, 900, 900, 250, টোটাল কত হলো, 2,500 টাকা। হয়ে গেল অঙ্কটা। এই হলো অঙ্ক। এটা কত সোজা অঙ্ক ছিল, এই অঙ্কটা অনেক ইজি ছিল। গ্রুপ সি, এটা ইন্ডিভিজুয়াল অঙ্ক দিয়েছিল। ইন্ডিভিজুয়াল অঙ্ক কি করব, দেখো আমি বলে দিচ্ছি। দেখো স্যালারি ছিল 7,00,000 টাকা, তার থেকে প্রফেশনাল ট্যাক্স 2,400 বাদ দেবে, আর 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিতে হবে। বিজনেস ইনকাম এটা থেকে এটা বাদ দেবে। ফ্যামিলি পেনশনের নিয়মটা আমি করে দেখিয়েছি, আমি ওখানে বলে দিচ্ছি। এই 10,000 টাকা করে প্রতি মাসে পেয়েছো স্যার, 1/4/21-এ, আরে 1/4/21-এ তুমি 1/4/21-এ পেনশন পাবো, ম্যাটার করে না কিছু। ওটা পার্টিকুলার এই অঙ্কে কোনো কাজ লাগলো না, ঠিক আছে তো। তো 10,000 ইন্টু 12, 1,20,000 টাকা পেনশন পেয়েছো। আর তুমি এক্সামশন বা ম্যাক্সিমাম 15,000 টাকা লিখে দেখিয়ে দিয়েছি। লং টার্ম ক্যাপিটাল গেইন হেডে আসবে। এপিপিএফ এটা 80C-তে আসবে। ন্যাশনাল ডিফেন্স ফান্ড 80G-তে আসবে। হাউস বিল্ডিং লোন, তাই না, এই হাউস বিল্ডিং লোন, তুমি লোন নিলে তার উপর ইন্টারেস্ট দিতে হবে এবং প্রিন্সিপাল, ঠিক আছে তো। তুমি আহ, দেখো কি বলেছে, তুমি 2,50,000 টাকা 2,50,000 টাকা তুমি রিপেমেন্ট করছো, যার মধ্যে 50,000 টাকা তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে বাকি 2,00,000 টাকা ইন্টারেস্ট, 2,00,000 টাকা ইন্টারেস্ট তোমার হাউস পটে চলে যাবে। তার মেডিক্লেমে ছাড় পাবে কত, এখানে 30-এর মধ্যে এখানে 25 পাবে, আর এখানে 49 পাবে, 74,000 টাকা। আর হচ্ছে 80 ডিডিবি, না ভুল লিখে যে করেছে, এটা 80 ডবল ডি হবে, এটা 80 ডবল ডি হবে, ঠিক আছে তো।
80 ডবল ডে 60% কত পাবে? 62 বলে কিছু আসবে না, আসবে ৭৫,০০০ টাকা। এটাই আমি করে দেখিয়েছি। দেখো স্যালারি যেটা বলছিলাম, ৭,০০,০০০ টাকা গ্রস স্যালারি, তার থেকে ৫০,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন আর ২,৪০০ টাকা প্রফেশনাল ট্যাক্স বাদ দিয়ে এটা হলো স্যালারি ইনকাম। তারপর বিজনেস ইনকাম ২,৫০,০০০ থেকে ১,৭০,০০০ বাদ দিয়েছি। কত হচ্ছে? ৮০,০০০ টাকা। হাউস প্রপার্টিতে ২,০০,০০০ টাকা মাইনাস করেছি। কারণ তুমি দেখো ২,৫০,০০০ টাকা তুমি লোন মানে আ ইনস্টলমেন্ট ভরছো, ২,৫০,০০০ এর মধ্যে ২,০০,০০০ টাকা ইন্টারেস্ট আর ৫০,০০০ টাকা প্রিন্সিপাল। তাহলে এই প্রিন্সিপালটা চলে যাবে 80C তে আর ২,০০,০০০ টাকা চলে আসবে হাউস প্রপার্টিতে। মাইনাস ২,০০,০০০ হলো। কারণ আ তোমার এটাকে ধরে নিই যে সেলফ অকুপাইড প্রপার্টি। ঠিক আছে? তো এটাই ধরা উচিত। আমি লেট আউট ধরতে পারি না। লেট আউট প্রপার্টি ধরবো তখনই যদি অঙ্কে বলে দেয় রেন্ট রিসিভড হয়েছে কিছু বলেনি, তাই ২,০০,০০০ টাকাই ধরবো। ক্যাপিটাল গেইন ৯০,০০০ টাকা আর আদার্স সোর্স যেটা বলছিলাম ফ্যামিলি পেনশন ১,২০,০০০। ঠিক আছে? ১০,০০০ ইন্টু ১২ হলে ১,২০,০০০ আর মাইনাস হবে এক্সাম্পশন হবে 1/3 অফ ফ্যামিলি পেনশন আর ১৫,০০০ টাকা হুইচ ওভার ইজ লোয়ার। ঠিক আছে? তাহলে ১,২০,০০০ 1/3 ৪০, ৪০ আর ১৫ ছোট কোনটা? ১৫। বাদ দিয়ে কত হচ্ছে? ১,২০,০০০ থেকে ১৫ বাদ দিলে ১,০৫,০০০। সব টোটাল করে জিটিআই হলো ৭,২২,৬০০। এর থেকে 80 ডিডাকশন আছে। কি, কি ডিডাকশন আছে? প্রথমে 80C। 80C তে দেখো একটা ছিল, একটা ২,০০,০০০ টাকা ছিল তোমার হচ্ছে, দাঁড়াও ১ মিনিট এটা ২,০০,০০০ টাকাটা কি ছিল একটু দেখে নিই। সরি এখানে একটু ভুল করে দিয়েছি। কেন প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল লোন ৫০,০০০ টাকা। এখানে প্রিন্সিপাল আছে। এটা ২,০০,০০০ এর জায়গায় এটা ৫০,০০০ হবে। এটা কত হবে? ৫০,০০০ টাকা হবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট লোন আর এটা হচ্ছে পিপিএফ এ ডিপোজিট করেছি। তাহলে ১,৩০,০০০ আর ৫০ যোগ করে কত হচ্ছে? ১,৮০,০০০। ঠিক আছে? ১,৩০,০০০ আর ৫০ যোগ করে ১,৮০,০০০ হচ্ছে। কিন্তু 80C তে ম্যাক্সিমাম লিমিট কত? ১,৫০,০০০ টাকা পাওয়া যায়। ১,৫০,০০০ টাকা। মানে অ্যান্সার ঠিকই হবে কারণ চেঞ্জ হয়েছে। 80D তে মেডিক্লেম আছে। মেডিক্লেম তোমার সিনিয়র সিটিজেন হলে ৫০,০০০ টাকা আর নন সিনিয়র হলে ২৫,০০০ টাকা। নন সিনিয়র হলে ২৫,০০০ টাকা। দেখো এখানে নন সিনিয়র আছে কিছু? এখানে কিছু নন সিনিয়র আছে? হ্যাঁ স্যার আছে। এই যে, এই যে নন সিনিয়র আছে নিজের হেলথের জন্য ৩০,০০০ টাকা আছে, ২৫,০০০ টাকা ছাড় ম্যাক্সিমাম। আর সিনিয়রের ৪৯ মানে ম্যাক্সিমাম ৫০,০০০ টাকা ছাড়। তাহলে ২৫ আর ৪৯ যোগ করে কত হচ্ছে? ৭৪,০০০। দেখো তাই করেছি। 80 তে মানে হ্যান্ডিক্যাপ পার্সেন্ট এর জন্য, ঠিক আছে তো? তো এখানে ছাড় পাওয়া যায় ৭৫ আর ১,২৫,০০০। যদি ডিসেবিলিটি যদি তোমার কত ৮০% বা তার উপরে হয় ১,২৫,০০০, ৮০% এর নিচে হলে ৭৫,০০০ টাকা। এখানে কত খরচা করে ম্যাটার করে। আর 80G তে কি আছে? এখানে ন্যাশনাল ডিফেন্স ফান্ড মনে হচ্ছে এরকমই কিছু একটা ছিল। দেখো এখানে ডোনেশন কি কোথায় করেছিল ডোনেশন? ন্যাশনাল ডিফেন্স ফান্ড পুরো 100% মানে ৫৫,০০০ টাকায় ছাড় পাবে। লিখেছি। যোগ বিয়োগ করে বাদ দিয়ে হয়েছে টোটাল ইনকাম ৩,৬৮,৬০০। এবার দেখো ট্যাক্স বের করব। কারণ এই যে এই টোটাল ইনকামের মধ্যে একটা লং টার্ম ছিল। লং টার্ম ছিল কত? লং টার্ম ছিল ৯০,০০০। ৯০,০০০ 20% করে ১৮,০০০ টাকা লিখে দিয়েছি। তাহলে ট্যাক্স অন নরমাল ইনকাম কত হবে? এই যে টোটাল ইনকাম ছিল ৩,৬৮,৬০০ থেকে ৯০,০০০ টাকা লটারি ইনকাম বাদ দিয়েছি। বাদ দিয়ে হলো ২,৭৮,৬০০। এর উপর ট্যাক্স ক্যালকুলেট করে দাঁড়ালো ৯৩০। যোগ করে ১৮,৯৩০। এর থেকে আ রিবেট বাদ দেবো। কারণ এখানে রিবেট পাবো কারণ টোটাল ইনকাম ৫,০০,০০০ টাকার নিচে হলে রিবেট পাওয়া যায়। টোটাল ইনকাম কত আছে? ৩,৬৮,৬০০। তাহলে তুমি রিবেট পাবে। ১২,৫০০ ম্যাক্সিমাম পাওয়া যায়। তাই ১২,৫০০ বাদ দিয়েছি। বাদ দিয়ে কত হলো? ৬,৪৩০। এই টাকাটা তোমাকে ট্যাক্স ভরতে হবে। এবার ফার্মের অঙ্ক দেখো। অঙ্কটা খুব সোজা অঙ্ক দিয়েছিল। ফার্মের অঙ্কটাও খুব সোজা দিয়েছিল। একদম পুরো কমন অঙ্ক একদম পুরো সুন্দর অঙ্ক দিয়েছিল। দেখো কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ? আর আমরা ওখানে অ্যান্সারে গিয়ে দেখিয়ে দিচ্ছি কি করেছি। ঠিক আছে? কি করেছি অ্যান্সারে দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্মের অঙ্ক নেট প্রফিট বলেছিল। যেটা বলেছিল সেটা লিখলাম। তারপর কিছু, কিছু আইটেম ডিসঅ্যালট করতাম। ওই যে ছিল না? আ দেখো স্যালারি টু পার্টনার্স ছিল ২,৮৮,০০০ টাকা ওটা লিখে দিয়েছি। আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করেছি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো স্যালারি টু পার্টনার ২,৮৮,০০০ যোগ করলাম আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল ১৫% ছিল। এই তা নিয়ম হচ্ছে ট্যাক্সের নিয়ম মানে গভর্নমেন্ট যে নিয়ম করেছে ১২% অব্দি ট্যাক্স ফ্রি। ১২% উপরে হলে ট্যাক্স দিতে হবে। তাহলে তুমি ১৫% পে করা হয়েছে। তাহলে ৩% উপর ট্যাক্স দিতে হবে। তাহলে ২৫,৫০০ ইন্টু ৩/১৫ তাই করেছি। করে কত হলো? ৫,১০০। তারপর বলেছিল কি একটা ক্লোজিং স্টক আন্ডার ভ্যালুড বলেছিল। আন্ডার ভ্যালুড থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। ওই ২,৪০,০০০ ইন্টু 20/80 করে ৬০,০০০ টাকা হয়েছে। ডোনেশন, ডোনেশন কি হয়? ডোনেশনটা ন্যাশনাল ডিফেন্স ফান্ড ছিল ওটা যোগ করে দিয়েছি ৫,০০০ টাকা। আর এই দেখো এখানে বলেছিল না ডোনেশন ৫,০০০ টাকা প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড। তো প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে ডোনেট করলে এটা কিন্তু বিজনেস এক্সপেন্সেস নয় তাই এটা অ্যাড করেছি। আর কি ছিল? তোমার এখানে ছিল কি ছিল? এই যে
পারচেজ করেছো, একটা বিল পারচেজ করেছো, ঠিক আছে তো? এবং ক্যাশে পে করেছো ৩০,০০০ টাকা। একদিনেই যদি তুমি ক ক কত একদিনে যদি তুমি ক্রস করে যে একটা লিমিট আছে, সেই লিমিট ক্রস করলে ফুললি অ্যামাউন্ট ট্যাক্সেবল, ঠিক আছে তো? একদিনে যদি ১০,০০০ টাকার বেশি ট্যাক্স ১০,০০০ টাকার বেশি যদি ক্যাশে পেমেন্ট করো, ঠিক আছে? তাহলে ফুল অ্যামাউন্ট ট্যাক্সেবল, ৩০,০০০ টাকায় তাই এড হয়ে গেছে। যোগ করে ৩,৮৮,১০০ হলো। এর থেকে ডেপ্রিসিয়েশন ২৫,০০০ টাকা মাইনাস করেছি। কেন ডেপ্রিসিয়েশন ২৫,০০০ টাকা মাইনাস করেছি? ডেপ্রিসিয়েশন ২৫,০০০ টাকা মাইনাস করেছি দেখো, আমাকে ডেপ্রিসিয়েশন শো করতে হবে কত টাকা? ১,২৫,০০০ দেখাতে হবে। ঠিক আছে? কিন্তু আমি দেখিয়েছিলাম কত দেখো? আমি দেখিয়েছিলাম কত? ১,৫০,০০০। তার মানে কি? আমি কি করেছিলাম? ২৫,০০০ টাকা, ২৫,০০০ টাকা আমি বেশি দেখিয়ে দিয়েছিলাম। ২৫,০০০ টাকা আমি বেশি দেখিয়েছিলাম। আর বেশি দেখানোর ফলে কি হয়েছিল? ২৫,০০০ টাকা ডেপ্রিসিয়েশন আমি বেশি দেখিয়েছিলাম। তাহলে ডেপ্রিসিয়েশন ২৫,০০০ টাকা বেশি দেখানোর ফলে খরচ বেশি দেখানোর ফলে কি প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে। তাহলে ২৫,০০০ টাকা এড করতে হবে। এখানটায় এটা ভুল করা হয়েছে। ডেপ্রিসিয়েশনটা এড করতে হবে, হ্যাঁ? ২৫,০০০ টাকা এড করতে হবে। ঠিক আছে? হয়ে গেল। সব ঠিক আছে এত অব্দি? আর এই বিজনেস ইনকামের মধ্যে দেখো একটা লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল কত? ৩,০০,০০০ টাকা। ঠিক আছে? এটা বিজনেস ইনকাম নয়। তাই এখান থেকে ৩,০০,০০০ টাকা তোমার মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দাও ৩,০০,০০০ টাকা। মাইনাস করে দিয়েছি। এবার যোগ করি। কত ছিল? ৩,৯১,৯০০ প্লাস 3,88,100 প্লাস 25,000 মাইনাস 3,০০,০০০। কত হচ্ছে? ৫,৫০,০০০। একটু ভুল হয়েছিল বলে চেঞ্জ হলো। ৫,৫০,০০০ যেটা বেরোলো এটা বুক প্রফিট। এবার রেমুনারেশন কত দেওয়া উচিত? এটা আমি করে দেখিয়ে দিয়েছি। নিয়ম হচ্ছে কি? তোমার বুক প্রফিটের মানে ৩,০০,০০০ এর 90% ৩,০০,০০০ এর 90% ২,৭০,০০০ আর ১,৫০,০০০ বড় কোনটা? ২,৭০,০০০। আর বাকি রইল কত? ৫,৫০,০০০ থেকে ৩,০০,০০০ বাদ দিলে রইল বাকি ২,৫০,০০০। ২,৫০,০০০ এর উপর কত পার্সেন্ট হয়? 60%। কত হচ্ছে? ১,২৩,০০০। ২,৭০,০০০ আর ১,২৩,০০০, ৩,৯৩,০০০। ঠিক আছে? এই ৩,৯৩,০০০ আর তুমি আম অ সেলারি দেয়া হয়েছে কত? ২,৮৮,০০০। ছোট কোনটা? ২,৮৮,০০০ তে ২,৮৮,০০০ লিখেছি। তো ৫,৫০,০০০ থেকে ২,৮৮,০০০ বাদ দিলে ১,৬৭,০০০। এটা হচ্ছে বিজনেস ইনকাম। আর অঙ্কের লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল ৩,০০,০০০, যোগ করে হলো ৪,৬৭,০০০ জিটিআই। আর 80 জি ডিডাকশন এখানে পুরো ৫,০০০ টাকা পেয়ে যাবো। কারণ ডোনেশন টু ন্যাশনাল রিলিফ ফান্ড কিছু একটা বলেছিল। কোথায় বলেছিল দেখো? হ্যাঁ, প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড পুরো ছাড় পাওয়া যায়। তাহলে ৪,৬২,০০০ টাকা টোটাল ইনকাম হলো। এর মধ্যে লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল ৩,০০,০০০, তারপর 20% ট্যাক্স ৬০,০০০ টাকা আর বাকির উপর 30% ট্যাক্স ৪৮,৬০০। যোগ করে হলো এত টাকা ১,০৮,৬০০। এর সঙ্গে হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% যোগ করব ৪,৩,৪,৪ বলে ১,১২,৯৪০ রাউন্ডেড অফ। এটাই অ্যান্সার বেরিয়েছিল। হয়ে গেল এটা। তাহলে আমরা বলে দিলাম পার্ট বি। কি লিখেছি দেখো? থিওরি ছিল। মেনশন 3 ট্যাক্স স্টেট ট্যাক্সেস হুইচ আর মার্জড উইথ জিএসটি। কি লিখেছি? ভ্যাট, পারচেজ ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স। আর বলে মেনশন 2 সেন্ট্রাল ইনডাইরেক্ট ট্যাক্স হুইচ ওয়ার সাবসিউমড ইন জিএসটি। সেন্ট্রাল এক্সাইজ ট্যাক্স, সার্ভিস ট্যাক্স। এর সঙ্গে অনেক একটা থিওরি দিয়েছিল, একদম সোজা থিওরি দিয়েছিল। বলছিল ডাইরেক্ট ট্যাক্সের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সের পার্থক্য লেখো। বারবার ক্লাসে করিয়েছি, ম্যারাথনে করিয়েছি। তারপর তোমার লাইভ ক্লাসে করিয়েছি। কালকে যে মক পেপার ছিল সেখানে ছিল। এর সাথে দুটো শর্ট নোটস লিখতে হবে। কম্পোজিট সাপ্লাই আর একটা ইন্টারস্টেট সাপ্লাই, জিরো রেট সাপ্লাই। ৩টেই কমন কোশ্চেন। যেটা পছন্দ তোমরা সেটাই লিখেছো হয়তো। ৮ এর দাগের কোশ্চেনটা একটা অঙ্ক ছোট অঙ্ক দেখো। ৮ এর দাগের এ আর বি এর ছোট অঙ্ক দিয়েছে। এক্স সাপ্লাই সাম গুডস। এক্স কিছু গুডস সাপ্লাই করেছে ওয়াই কে। কত? ২০/১২/২৩ এ। এবং ইনভয়েস দিয়েছে ওই তারিখে, মানে ২০/১২/২৩ তারিখেই ইনভয়েস দিয়েছে। তো পেমেন্ট এর ডেট বলেছে ৩০/১২/২৩ অ্যান্ড ওয়াজ এন্টার্ড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস সেম ডেট। মানে বইতে এন্ট্রি করেছো ৩০/১২/২৩। হাউএভার ইট ওয়াজ এন্টার্ড, মানে ব্যাংকে কবে ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট টাকাটা? উম, পরের দিন, মানে তোমার ৩১/১২/২৩। বলছে টাইম অফ সাপ্লাই কি? এটা কিসের অঙ্ক আমি তোমাকে বলে দিই। এটা টাইম অফ সাপ্লাই অফ গুডস দিয়েছে, গুডসের অঙ্ক। টাইম অফ সাপ্লাই অফ গুডস, আর এটা ফরওয়ার্ড না রিভার্স? ঠিক আছে, ফরওয়ার্ড চার্জ না রিভার্স চার্জ এটা তোমাকে বুঝতে হবে। এটা ফরওয়ার্ড নাকি রিভার্স? ঠিক আছে তো? এটা এটা যদি রিসিপ্ট অফ গুডস বলতো, যদি রিসিপ্ট অফ গুডস বলে তাহলে এটা তোমার রিভার্স চার্জ হবে। এটা ডেলিভারি বা রিমুভাল বললে এটা ফরওয়ার্ড চার্জ।
এটা ফরওয়ার্ড চার্জের অঙ্ক। ফরওয়ার্ড চার্জের অঙ্ক নিয়ম কি বলে? ইনভয়েস আর পেমেন্ট হুইচ মিনস লোয়ার। ইনভয়েস কত? 20/12/23 আর পেমেন্ট কত হবে? পেমেন্টটাকে কাউন্ট করা হবে 30/12/23। তাহলে 20/12/23 আর 30/12/23 এর ছোট মধ্যে 20/12/23। কারেক্ট অ্যান্সার হবে 20/12/23। ঠিক আছে? নেক্সট দিয়েছে ডিলার সোল্ড ডিটারজেন্ট, একটা ডিলার ডিটারজেন্ট সোল্ড করছে বাকেট সমেত। তাহলে এটা কি সাপ্লাই? এটা কিন্তু মিক্স সাপ্লাই। মিক্স সাপ্লাইয়ের নিয়ম কি? মানে যেটার হাইয়েস্ট জিএসটি পার্সেন্ট। তো তোমার ধরো ডিটারজেন্ট 9% আর বাকেট হচ্ছে 14%, হাইয়েস্ট করে 14%। তাহলে এখানে 14% জিএসটি বসবে, আর এখানে সিজিএসটি এসজিএসটি বসবে। ভ্যালু ছিল 2,50,000, 2,50,000 14%, যেটা হবে করে দিচ্ছি 35,000 টাকা। এটাই সিজিএসটি, এটাই এসজিএসটি। তারপর থিওরি দিয়েছে একটা, বলছে কি ব্রিফলি ডিসকাস দ্য নিড ফর ডিটারমিনেশন অফ টাইম অফ সাপ্লাই। ঠিক আছে? তো আর একটা দিয়েছিল এর সঙ্গে, হোয়াই ইজ ইট নেসেসারি টু অ্যাসার্টেন প্লেস অফ সাপ্লাই। আচ্ছা, পরে দেখো একটা ভ্যালু অফ সাপ্লাইয়ের অঙ্ক দিয়েছে। কি দিয়েছে? From the following information, compute value of supply and GST payable of Miss Ruposhi, a registered dealer in West Bengal. আচ্ছা ঠিক আছে, রূপসী ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড ডিলার এবং গুডসগুলো সাপ্লাই হচ্ছে কোথায়? কলকাতায়। মানে এটা কিন্তু ইন্ট্রাস্টেট সাপ্লাই। তো এখানে প্রথমে ধরো ভ্যালু অফ, প্রথমে কি লিখবে? ধরো প্রাইস অফ গুডস 5,00,000 টাকা। আমি লিখে দেখেছি, আলাদা করে করিনি। ট্রান্সপোর্ট চার্জেস 20,000 টাকা নেব, যোগ করব। ইন্সপেকশন চার্জেস 5,000 টাকা যোগ করব। সাবসিডি ফ্রম গভর্নমেন্ট, আমরা শিখেছিলাম গভর্নমেন্টের থেকে যদি কোনো সাবসিডি পাই, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট, তাহলে সেই সাবসিডিগুলো নিতে নেই। কিন্তু বাকি অন্য কারোর থেকে সাবসিডি পেলে নিতে হয়, কিন্তু জাপান গভর্নমেন্ট থেকে সাবসিডি পেয়েছি, এটাও নেবো। তাহলে টোটাল করে কত হচ্ছে দেখো, 5,20,000 আর 5,25,000 আর 25 50,000 টাকা। এটা হলো ভ্যালু অফ সাপ্লাই। এরপর সিজিএসটি এসজিএসটি চালু থাকবে, মানে যেহেতু স্টেটের মধ্যে হয়েছে, ইন্টার স্টেট হলে তোমার সিজিএসটি এসজিএসটি বসে। এই 5,50,000 উপর 12% জিএসটি ছিল, 6 ভাগ হয়ে যাবে, কত হলো? 66,000 টাকা। এবার দেখো গ্রুপ ইতে আইটিসির অঙ্ক দিয়েছে। তো দেখো অঙ্কটা একদম ইজি অঙ্ক দিয়েছিল, আইটিসির অঙ্কটা। এটা হচ্ছে ইন্ট্রাস্টেট, এটা ইন্টারস্টেট মানে সিজিএসটি এসজিএসটি বসবে, ইন্টারস্টেট। ইন্টারস্টেট দিয়েছে, ঠিক আছে? তো এখানে শুধুমাত্র আইজিএসটি বসবে। তো আমি অঙ্কটা করে দিয়েছি দেখো। আর এই যে এটা হচ্ছে, এইগুলো হচ্ছে ইনপুট, এই দুটো হচ্ছে ইনপুট, আর এই দুটো হচ্ছে আউটপুট। ইন্টারস্টেট সাপ্লাই অফ গুডস, ঠিক আছে? তো দেখো আমি করে দিয়েছি, অসুবিধা হবে না। প্রথমে আইটিসি করেছি, আইটিসি করেছি ইন্টারস্টেট। ইন্টারস্টেট যেটা ছিল তার সিজিএসটি বসেছে, এসজিএসটি বসেছে। আর যেটা ইন্টারস্টেট ছিল শুধু আইজিএসটি বসেছে। ওপেনিং ব্যালেন্স যেটা ছিল বসিয়েছি। তাহলে টোটাল আইটিসির ব্যালেন্স হচ্ছে এত, বেরিয়েছে দেখো। আর আউটপুট কত ছিল? আউটপুট সেলের উপর আউটপুট হয়, জানি, আমরা জানি সব, ঠিক আছে? একটা ইন্টারস্টেট যেটা ছিল সেটা সিজিএসটি এসজিএসটি বসেছে, আর ইন্টারস্টেট আইজিএসটিতে বসেছে। টোটালটা করে দিয়েছি। এবার আমরা কি করব? জিএসটি বের করবো। জিএসটি বের করবো কি করে? আউটপুট থেকে ইনপুট বাদ দেবো। এই যে আউটপুট, এই যে এটা আউটপুট, এই আউটপুটগুলো লিখেছি। আর ইনপুট কত ছিল? ইনপুট এই যে, এটা দেখে দেখে বসিয়ে দিয়েছি। বাদ দিয়ে হচ্ছে কি, জিএসটি পে করতে হবে। ধরো আইজিএসটি পে করতে হবে এত টাকা, 58,400। সিজিএসটি এক্সেস টাকা আছে, এসজিএসটিতে এক্সেস টাকা আছে। আমরা কি জানতাম? আইজিএসটি যদি কোনো ঘাটতি পড়ে, সে সিজিএসটি বা এসজিএসটিতে নিতে পারে। ও সিজিএসটির থেকে নিয়ে নিচ্ছে 58,400। তাহলে আইজিএসটি কোনো পে করতে হবে না, কিন্তু সিজিএসটিতে ব্যালেন্স পড়ে আছে এখন এত টাকা, এসজিএসটি ব্যালেন্স পড়ে আছে এত টাকা, তো টাকাটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। হয়ে গেল। লাস্ট অঙ্কই মনে হয় আছে। 11 থেকে থিওরি দিয়েছিল, ট্যাক্সেবল ইভেন্ট পুরো কমন কোশ্চেন মক পেপারে ছিল। টেরিটোরিয়াল ওয়াটার মক পেপারে ছিল। প্রোটেক্টিভ ডিউটি মক পেপারে ছিল, ঠিক আছে? সব কোশ্চেন কমন। পরে কি দিয়েছে? পরে দেখো একটা অঙ্ক দিয়েছিল, অ্যাসেসেবল ভ্যালু বের করতে বলেছিল, কাস্টমসের অঙ্ক। এফওবি ভ্যালু 5,00,000 টাকা দিয়েছে, এটা নিয়ে নেবো, ঠিক আছে? এখানে 10(1) এর কোনো আইটেম নেই, দেখে নিয়েছি 10(1) এর কোনো আইটেম নেই, যা আছে 10(2) আইটেম। এই এয়ারফেড যেটা আছে, মানে এয়ারে মাল নিয়ে আসা হচ্ছে, এই 60,000 পাউন্ড, 60,000 পাউন্ড আর 20% এফওবি, হুইচ এভার ইজ লোয়ার, ঠিক আছে? তারপর যে ফ্রেট ফ্রম কলকাতা এয়ারপোর্ট টু ফ্যাক্টরি দুর্গাপুর, এটা আসবে না। ইন্স্যুরেন্স কোথায় খরচা করেছে? যেহেতু রুপিস সাইন দিয়েছে, মানে ইন্ডিয়াতে খরচা করা হয়েছে, এটা আসবে না, ঠিক আছে? তো বাইং কমিশন আসে না, ল্যান্ডিং চার্জেস আসে না, মার্ক করে দিয়েছি। শুধু আমাকে, আমি 10(2) আন্ডারে একটাই বললাম এয়ারফেড, আর একটা ইন্স্যুরেন্সটা বলবো। এই দেখো লিখে দিই, এফওবি 5,00,000 টাকা, 10(2) আন্ডারে এয়ারফেড 5,00,000-এর 20%, আর হচ্ছে 60,000, হুইচ এভার ইজ লোয়ার, ঠিক আছে? মানে এফওবির 20% আর হচ্ছে 60,000, হুইচ মিনস লোয়ার 60,000, লিখে দিলাম 60,000। ইন্স্যুরেন্স কি হয়? এফওবির 1.125%, 5,625।
তিনটে যোগ করে হলো কত 5,65,625। এটা হচ্ছে এফওবি বা এটাকেই বলা হয় সিআইএফ, কস্ট ইন্স্যুরেন্স ফ্রেট। পাউন্ডে বের করেছি, এটাকেই বলা হয় অ্যাসেসেবল ভ্যালু। এবার আমাকে করতে হবে অ্যাসেসেবল ভ্যালু, এটা পাউন্ডে হলো, এটা রুপিসে কনভার্ট করতে হবে। দেখো রুপিসে কনভার্ট করার নিয়ম কি ছিল, কোন এক্সচেঞ্জ প্রাইস নিতে হয়, সিবিআইসির এক্সচেঞ্জ প্রাইস নিতে হয়, সেটাও ঠিক আছে, কিন্তু এখানে প্রাইস সিবিআইসি দুটো আছে, কোনটা নেব? নিয়ম হচ্ছে বিল অফ এন্ট্রি যেই দিন হয় 90 টাকাটা নিতে হবে, তোমাকে 90 টাকা নিতে হবে। তা আমরা 90 টাকা নিয়ে এটার সাথে 90 টাকা গুণ করে এটা বেরিয়েছে। এবার বিসিডি কি হয়, এই অ্যাসেসেবল ভ্যালুর উপর বিসিডি চাপাতে হয়। এবার স্যার বিসিডি 2% ছিল, কোনটা নেবো? 20 আর 18-র মধ্যে যেইটা লাস্টে মানে দেখো এখানে এই যে দুটো ডেটের মধ্যে কোন ডেট লাস্টে, স্যার এই ডেটটা লাস্টে, এই ডেট, ঠিক আছে? তাহলে এই ডেটে কত পার্সেন্ট ছিল? 18%। তাহলে 18% নিয়ে করতে হবে তোমার। বিসিডি হয়ে গেল 18%, এইটার উপর 18% চাপালে এটা হলো। আর এইচডব্লিউএস কার উপর হয়? বিসিডির উপর হয়, অর্থাৎ এই টাকার উপর 10% চাপিয়ে এটা হলো। এবার এই তিনটে আইটেম যোগ করে এটা হলো টোটাল। এবার আইজিএসটি কত হয়? 12%। কার উপর? টোটালের উপর 12% চাপিয়ে দিয়েছি, টোটালের উপর 12%, এটা হলো। এই দুটো আইটেম যোগ করে কি হচ্ছে? কস্ট অফ ইম্পোর্ট হয়ে গেল। কস্ট অফ ইম্পোর্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা। এবার হচ্ছে কাস্টম ডিউটি। কি হবে কাস্টম ডিউটি? কাস্টম ডিউটির অ্যান্সার বেরোবে এই কস্ট অফ ইম্পোর্ট থেকে অ্যাসেসেবল ভ্যালু বাদ দেবো। অ্যাসেসেবল ভ্যালু কোথায় করেছিলে? এই দেখো অ্যাসেসেবল ভ্যালু বাদ দিলাম। বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে কাস্টম ডিউটি। এই ছিল তোমাদের পেজ। তো আমি চেষ্টা করলাম, হয়তো একটু লেট হয়ে গেল, বাট চেষ্টা করলাম অনার্সের পেজটা পুরো আপলোড করে দেওয়ার। তো ভিডিওটা কেমন লাগলো? তোমরা ভিডিওটা দেখো, তোমাদের অনেকেই চেয়েছিলে, তো আমি ভিডিওটা আপলোড করে দিলাম। আর পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।